মন বেসেছে। পর্ব 01। মিশরাতুল রহমান চৈতি। পতিতালয়ে সব থেকে প্রথম যেই মেয়ে আসবে সবার আগে ছুঁয়ে দেখবে এমপি রাতুল আহমেদ। আজও তার ব্যতিক্রম হয়নি। পতিতালয়ের পরিচালিকার সামনে পায়ের উপর পা দিয়ে বসে আছে। পরিচালিকা সামান্য মাথা নিচু করে বিনয়ের সুরে বলল, এই মেয়েটাকে মাত্র এনেছি স্যার, এখনো পুরোপুরি মানিয়ে নেয়নি। এমপি রাতুল আহমেদ সিগারেটের ধোঁয়া ছেড়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তা নাকি? দেখি কেমন মাল এনেছিস এবার। পরিচালিকা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, এইদিকে স্যার। রাতুল আহমেদ তার সিগারেটটা অ্যাশট্রেতে চেপে নিভিয়ে ধীর পায়ে পরিচালিকার পেছনে হাঁটতে লাগল। আশপাশের অন্য মেয়েরা তাদের কাজ ফেলে এক ঝলক তাকিয়ে দেখল, তারপর চোখ নামিয়ে নিল। এ বাড়ির নিয়ম সবাই জানে, নতুন মুখ মানেই বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু। পরিচালিকা একটা পুরনো কাঠের দরজার সামনে এসে থামল। দরজার ওপারে নিঃশব্দ কান্নার শব্দ শোনা যাচ্ছিল। সে আস্তে করে দরজাটা খুলল। ঘরের কোণে একটা চৌকির উপর বসেছিল মেয়েটি। বয়স খুব বেশি হলে 15 বছর হবে। কি সুন্দর গায়ের রং, লম্বা রেশমি চুল, ডাগর ডগার আঁখি। আঁখিজোড়া ভিজে আছে। ভয়ে জবুথবু হয়ে বসে আছে। থেকে কেঁপে উঠছে কান্নার ফলে। রাতুল দরজার ফ্রেমে দাঁড়িয়ে এক ঝলক দেখল। তার ঠোঁটের কোণে হাসি ফুটল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, ছিল শুধুই দখলদারিত্বের নেশা। ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখল সে। মেয়েটি আরো কুঁকড়ে গেল, যেন দেয়ালের সঙ্গে মিশে যেতে চায়। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল। রাতুল হাত পকেটে ঢুকিয়ে অনায়াস ভঙ্গিতে বলল, নাম কি? মেয়েটি কোনো উত্তর দিল না। পরিচালিকা পাশে দাঁড়িয়ে বলল, স্যার এখনো খুব ভয় পাচ্ছে, আপনি একটু সময় দিলে ঠিক হয়ে যাবে। রাতুল একটু বাঁকা হেসে বলল, ওকে আমি নিয়ে যেতে চাই আমার সাথে করে। পরিচালিকা বলল, স্যার এইখান থেকে মেয়ে নেওয়া সম্ভব না। ক্ষিপ্ত নয়নে তাকিয়ে রাতুল বলল, জানতো কার সাথে কথা বলছো, সো যেইটা বলছি সেইটাই করো, নয়তো তোমাদের এই পতিতালয়ে উঠিয়ে ফেলতে 1 সেকেন্ডও সময় নিব না। পরিচালিকা মাথা নিচু করল, কিন্তু মুখে কিছু বলল না। তার হাত কাঁপছিল। এই এমপি রাতুল আহমেদের ক্ষমতা সে ভালো করেই জানে। একবার তার রাগ উঠে গেলে পুরো পতিতালয় মাটিতে মিশিয়ে দিতে পারে। রাজি হয়ে গেল, কিন্তু মোটা অঙ্কের টাকা দাবি করল। রাতুল আহমেদ চোখ কুঁচকে পরিচালিকার দিকে তাকাল। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল। রাতুল পকেট থেকে সিগারেট বের করল, কিন্তু আগুন ধরানোর আগেই বিরক্ত হয়ে আবার রেখে দিল। এক মুহূর্ত চিন্তা করল, তারপর গলায় খসখসে শোনাল, কত? পরিচালিকার চোখ চকচক করে উঠল। সে আঙুলের ইশারায় 1 মিলিয়নের 10 লাখ সংকেত দিল। ঠিক আছে, কাল পেয়ে যাবে। এখন মেয়েটিকে আমার সাথে নিয়ে যাচ্ছি বলে মেয়েটির সামনে গিয়ে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বের হয়ে গেল। রাতুল মেয়েটিকে কোলে তুলে দ্রুত গাড়ির দিকে হাঁটতে লাগল। মেয়েটি ছটফট করে উঠল, কিন্তু রাতুলের শক্ত হাতের বাঁধনে নিজেকে ছাড়িয়ে নিতে পারল না। আশপাশের মেয়েরা নির্বাক তাকিয়ে রইল, কিন্তু কেউ কিছু বলার সাহস করল না। গাড়ির দরজা খুলে সে মেয়েটিকে সিটে বসিয়ে দিল, তারপর নিজেও পাশে বসল। ড্রাইভার কিছু বলার আগে রাতুল গম্ভীর স্বরে বলল, চলো বাড়ি। গাড়ি চলতে শুরু করল। মেয়েটি ফুপিয়ে কাঁদছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত আতঙ্কের সঙ্গে সঙ্গে অজানা এক চিন্তার ছায়া ছিল। রাতুল সোফায় গা এলিয়ে বসেছিল, হাতে গ্লাস ভর্তি দামি মদ। তার সামনে তারই বেডে চুপচাপ বসে আছে মেয়েটি। সে ভয় কাঁপছিল, যা রাতুল খেয়াল করল। নাম কি? কোনো উত্তর এল না। রাতুল একটা ধমক দিয়ে জিজ্ঞেস করল, নাম কি? রাতুলের ধমকে মেয়েটি ভয়ার্থ কণ্ঠে বলল, চৈতি। রাতুল মদের গ্লাসটা টেবিলে রেখে ধীরে পায়ে চৈতির কাছে গিয়ে দাঁড়াল। মেয়েটি ভয়ে আরো সংকুচিত হয়ে গেল, যেন নিজেকে আরো ছোট করে ফেলতে চাইছে। রাতুল একপাশে মাথা কাত করে চৈতির মুখের দিকে তাকাল। তারপর আলতোভাবে তার চিবুকটা ধরে উপরের দিকে তুলল। চৈতি যেন তার চোখে চোখ রাখতে বাধ্য হয়। তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, অনেক রাত হয়েছে, এইখানে চুপ করে শুয়ে পড়ো, কাল তোমার সব কথা শুনব। চৈতি কোন কথা না বলে শুয়ে পড়ল। রাতুল সিগারেটের প্যাকেট থেকে একটা বের করে ঠোঁটে চেপে ধরল, তারপর লাইটার জ্বালিয়ে ধোয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে বেকনিতে গিয়ে দাঁড়াল। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। শুধু দূরে কোথাও কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। সে ঠান্ডা বাতাসে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর নিচের দিকে তাকাল। বাংলোর বাগান অন্ধকারে ডুবে আছে, কিন্তু তার প্রশিক্ষিত চোখ কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করল, হয়তো অভ্যাসবশত। তার মাথার মধ্যে চৈতির ভয়ভরা মুখটা ভেসে উঠল। চৈতি, সে নিজেকে মনে মনে বলল। কি যেন আছে এই মেয়ের মধ্যে। রাতুল দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ চৈতির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। নরম আলোয় তার মুখটা যেন আরো মায়াবী লাগছিল। এত শান্ত, এত নিষ্পাপ। কিন্তু তার চোখের গভীরে যে আগুন লুকিয়ে ছিল, সেটা রাতুল ভুলতে পারছিল না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে চৈতির মুখের কাছে ঝুঁকল। একটা দীর্ঘশ্বাস ফেলল। নেশা ধরানোর মতোই রাতুল নিজেই নিজের মনে বলল। তার হাত সামান্য বাড়িয়ে চৈতির চুল সরাতে গিয়ে দেখল একটা তিল। সে একটু ঝুঁকে তিলটাতে গভীর চুম্বন করল।
রাতুলের ঠোঁট চৈতির তিল ছুতেই মেয়েটার শরীর কেঁপে উঠল। ঘুমের ভান করা চৈতি চোখ শক্ত করে বন্ধ রেখেছিল, কিন্তু এই অপ্রত্যাশিত স্পর্শে তার নিঃশ্বাস গতি হারাল। রাতুল মৃদু হাসল, তার ঠোঁটের কোণে এক ধরনের তৃপ্তির ছাপ ফুটে উঠল। রাতুল ধীরে ধীরে চৈতির পাশে শুয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। চৈতির শরীর আরও কেঁপে উঠল। ঘুমন্ত চৈতির ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চৈতিকে ধরেই ঘুমের রাজ্যে চলে গেল। সকালের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ছড়িয়ে পড়েছে। বাতাসে হালকা ঠান্ডা, জানালার বাইরে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। তবুও ঘরটার ভেতর একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। চৈতি ধীরে ধীরে চোখ খুলল। কিছুক্ষণ বোঝার চেষ্টা করল সে কোথায় আছে। মাথাটা ভারী লাগছে, চোখ দুটো ফুলে আছে কান্নার কারণে। তারপর হঠাৎ করেই সব মনে পড়ে গেল। সে চট করে উঠে বসল। চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখল। বিলাসবহুল শোবার ঘর, দামি পর্দা, কারুকাজ করা কাঠের আসবাব, আর একপাশে বিশাল একটা আয়না। এ যেন কোনো রাজপ্রাসাদ। কিন্তু চৈতির জন্য এই প্রাসাদ একটা খাঁচার চেয়ে কম কিছু না। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার গায়ে রাতের পাতলা একটা সাদা শাড়ি, যা হয়তো এই বাড়ির কোনো কাজের লোক পরিয়ে দিয়েছে। তার নিজের পোশাক কোথায় সেটাই জানে না। একটু কাঁপা কাঁপা হাতে দরজার হ্যান্ডেল ধরল। খুলে দেখার চেষ্টা করতেই বুঝতে পারল লক করা। তার বুক ধক করে উঠল। তাহলে কি সে সত্যিই বন্দী? আমি এখান থেকে বের হবই, সে মনে মনে প্রতিজ্ঞা করল। তারপর জানালার দিকে এগিয়ে গেল। কিন্তু জানালার গ্রিল এতটাই শক্ত যে বাইরে বেরোনোর কোনো উপায় নেই। তার ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে কারো পায়ের আওয়াজ পেল। টক টক টক। একজন পুরুষের ভারী পায়ের শব্দ। চৈতির নিঃশ্বাস আটকে গেল। দরজার লক খুলে গেল ক্লিক শব্দ করে, আর মুহূর্তের মধ্যেই দরজাটা খুলে গেল। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে রাতুল আহমেদ। তার হাতে এক কাপ চা, পরনে ঢিলেঢালা সাদা পায়জামা আর সিল্কের শার্ট। চোখে ঠান্ডা দৃষ্টি, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি। চৈতি একদম দেয়ালের কাছে সরে গেল। রাতুল ধীরে ধীরে ঘরে ঢুকে দরজাটা নিজের পেছনে টেনে বন্ধ করল। কেমন ঘুম হলো? চৈতি কোনো উত্তর দিল না। রাতুল সামনে এগিয়ে এসে হাতে থাকা চায়ের কাপটা টেবিলে রাখল। একটা কথা জেনে রাখো, এই দরজাটা তোমার জন্য সবসময় খোলা থাকবে যদি তুমি পালানোর চিন্তা না করো। চৈতি এবার মুখ তুলে তাকালো। আমাকে ছেড়ে দিন। রাতুল একগাল হেসে বলল, ছাড়তে তো আনিনি চৈতি। চৈতির চোখে পানি চলে এল। রাতুল এবার একটু গম্ভীর হলো। তোমার কান্না দেখতে আমার ভালো লাগে না। বরং নরমভাবে বলছি, সকালে উঠে একটা গোসল করে নাও। ব্রেকফাস্ট রেডি আছে। চৈতি চুপচাপ দাঁড়িয়ে রইল। রাতুল একটু ঝুঁকে তার কানে ফিসফিস করে বলল, আর যদি গোসল না করো তাহলে কিন্তু আমাকেই তোমাকে গোসল করাতে হবে। চৈতির সারা শরীর কেঁপে উঠল। রাতুল একটা মুচকি হাসি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তারপর দরজা খুলে বাইরে চলে গেল। চৈতি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার ভিতরটা এখন প্রচণ্ড ভয়ে জমে গেছে। চৈতি বিছানায় ভয়ে জুবুথুবু হয়ে বসে আছে। একটু পরে আবার আসলো রাতুল। চৈতিকে এইভাবে বসে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, কি ব্যাপার, এখনো শাওয়ার নিতে যাওনি কেন? নাকি তুমি চাইছো আমি নিজে তোমাকে গোসল করিয়ে দেই? চৈতি ওর চোখের দিকে না তাকিয়ে বলল, আমার তো কোন জামা নেই, পরব কি? রাতুল কিছুক্ষণ চুপচাপ চৈতির দিকে তাকিয়ে রইল। তারপর তার ঠোঁটে একটা একটানা হাসি ফুটে উঠল, কিন্তু সেটা কোনো সুখী হাসি ছিল না, বরং কিছুটা ঠান্ডা এবং কর্কশ। জামা? রাইট, সমস্যা নেই, ব্যবস্থা করছি বলে আলমারি খুলে ওর একটা শার্ট আর 3/4 প্যান্ট দিয়ে বলে, গো ফার্স্ট। চৈতি ওয়াশরুমে ঢুকে দরজা ভেতর থেকে লক করল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। বিধ্বস্ত চেহারা, ক্লান্ত চোখ, শুকিয়ে আসা ঠোঁট। ওর মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পানির কল ছেড়ে দিল চৈতি। একটু ঠান্ডা পানি মুখে দিয়ে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করল। তারপরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে বেরিয়ে এল। শার্টটা ওর জন্য অনেক বড়, আর 3/4টা প্রায় গোড়ালি পর্যন্ত নেমে এসেছে। রাতুল খাটে হেলান দিয়ে বসে আছে, হাতে একটা সিগারেট। ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। চৈতিকে দেখে ঠোঁটের কোণে একপাশে হালকা হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলে গুড, কিন্তু পোশাকটা তো বেশ বড় হয়ে গেছে তোমার জন্য। চৈতি কিছু বলল না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাতুল সিগারেটটা অ্যাশট্রেতে চাপা দিয়ে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে চৈতির দিকে এগিয়ে এল। ওর ধুকপুকানি বেড়ে গেল, মনে হচ্ছিল এক মুহূর্তেই দম বন্ধ হয়ে যাবে। গম্ভীর কণ্ঠে বলল, বসো বেডের উপর, একটু পর ব্রেকফাস্ট নিয়ে আসবে সার্ভমেন্ট। চৈতি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বিছানার এক কোণে বসে পড়ল। তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছিল। রাতুলের এই অদ্ভুত আচরণ, ঠান্ডা দৃষ্টি, সবকিছু যেন কোনো গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছে। কিছুক্ষণ নীরবতা। ঘরের পরিবেশটা থমথমে হয়ে আছে। একটু পর দরজায় একটা মৃদু টোকা পড়ল। স্যার, ব্রেকফাস্ট রেডি।
রাতুল ধীর পায়ে দরজার দিকে গেল, তারপর খুলে দিল। দুইজন সার্ভেন্ট একটা ছোট টেবিলে নাস্তার ট্রে রেখে দিল। গরম পরোটা, ডাল, ডিমভাজি আর এক গ্লাস কমলার জুস। খাওয়ার চেষ্টা করো চৈতি, তুমি দুর্বল হয়ে পড়লে কিন্তু আমার কোনো লাভ নেই। চৈতি একবার খাবারের দিকে তাকালো, তারপর চুপচাপ মুখ ফিরিয়ে নিল। রাতুল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না খেলে কিন্তু জোর করতে হবে। আমি সেটা পছন্দ করব না, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো। চৈতি ভয় কাপা কাপা হাতে একটু খাবার তুলে নিয়ে মুখে দিল। রাতুলও বসে খাবার খেতে খেতে বলল, যা যা বলবো তার ঠিক ঠিক ওর দিবা। চৈতি এক পলক রাতুলের দিকে তাকালো। তাকাতেই রাতুল জিজ্ঞেস করল, তোমাকে তো ভদ্র পরিবারের মেয়েই মনে হচ্ছে, তাহলে ওইরকম একটা জায়গায় পৌঁছালে কি করে? চৈতির শরীরটা কেঁপে উঠল। এই প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল না। হাতের লোকমাটা মাঝপথে থেমে গেল। রাতুল চোখ সরু করে তার প্রতিটি অভিব্যক্তি খেয়াল করছিল। কি হলো? উত্তর দাও। তুমি ওইরকম একটা জায়গায় কি করছিলে? চৈতি মুখ নিচু করে ফেলল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করল। আমি নিজেও জানি না। বাবা মা নেই, চাচা চাচির কাছে মানুষ, ক্লাস 10-এ পড়ি। চাচা চাচির অভাবের সংসার। আমাদের গ্রামের এক খালা বলেছিল গ্রাম নিয়ে এসে শহরে কাজ দিবে আর তাতে বেশ টাকা পাবো। চাচি রাজি হয়ে ওই খালার সাথে আমাকে পাঠায়। মাঝ রাস্তায় একটু পানি দেয় খাওয়ার জন্য, আমিও সেইটা খেয়ে নেই। পরে যখন উঠি দেখি ওখানে আমি। রাতুল চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। চৈতির কণ্ঠ কাঁপছিল, চোখে ভয় আর বিভ্রান্তির ছাপ স্পষ্ট ছিল। মানে তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে? চৈতি মাথা নিচু করে আস্তে আস্তে বলল, হয়তো, আমি জানি না। তবে যখন জ্ঞান ফিরল তখন নিজেকে ওই ভয়ঙ্কর জায়গায় পেয়েছিলাম। চারপাশে অপরিচিত লোক, আমি পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে থেমে গেল। মনে পড়তেই শরীর কেঁপে উঠল। রাতুল এবার গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো। তারপর চৈতি মুখে হাত দিয়ে নিজের ভীত শ্বাসগুলো সামলানোর চেষ্টা করল। একজন লোক আমাকে ধরে রেখেছিল। আমি বোঝার চেষ্টা করছিলাম তারা আমাকে কোথায় এনেছে, কিন্তু তারা কিছু বলছিল না, শুধু হাসছিল। আমি চিৎকার করেছিলাম, কাঁদছিলাম, কিন্তু কেউ সাহায্য করেনি। তার কণ্ঠ ক্রমেই ফেটে যাচ্ছিল। রাতুলের মুখ কঠিন হয়ে গেল। তারপর আমি সেখানে গিয়ে তোমাকে বের করে এনেছি। ঠিক? চৈতি মাথা নাড়ল। রাতুল এবার ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, ওকে ফাইন, ভুলে যাও সব কিছু। চৈতি অবাক হয়ে রাতুলের দিকে তাকালো। তবে চৈতি কিছু বলল না। তার মন ভয়ে জমে যাচ্ছিল। রাতুল এবার চেয়ারে বসে এক হাত দিয়ে কপাল টিপল, যেন কোনো কঠিন ভাবনার মধ্যে আছে। তোমার চাচা চাচি কি জানতো কোথায় পাঠাচ্ছে তোমাকে? চৈতি ধীরে মাথা নাড়ল। না, আমি নিশ্চিত ওরা জানতো না। যদি জানতো তাহলে কখনো আমাকে পাঠাতো না। রাতুল হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে তাচ্ছিল্য ঝরছিল। সবাই সবসময় সরলভাবে বিশ্বাস করে না, কেউ কেউ স্বার্থপর হয়। চৈতি চুপচাপ বসে রইল। তারপর প্রশ্নের বাণ রাতুলের দিকে ছুঁড়ে মেরে জিজ্ঞেস করল, আপনি ওই রকম একটা জায়গাতে কি করছিলেন? রাতুল একটু হাসল, তারপর বলল, নেতা মানুষ তো, চরিত্রের একটু আধটু দোষ আছে। তবে আজকের পর ওই জায়গাতে আর যাব না। চৈতি আবার জিজ্ঞেস করল, কেন? রাতুলের কণ্ঠ এইবার কঠিন। সে কঠিন কণ্ঠে বলে উঠল, তোমার বয়স কম, তুমি বুঝবে না। তোমাকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, সো বাড়িতে আর ফিরতে পারবে না। আমার খাঁচাই বন্দি থাকতে হবে। তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিব, সমস্যা নেই। চৈতি এক মুহূর্ত চুপ থাকল। রাতুলের কথা তার ভেতরটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা অস্বস্তি সৃষ্টি করল। রাতুল এবার এক পা এগিয়ে গিয়ে ধীর গলায় বলল, তুমি একদিন বুঝবে এই খাঁচাই তোমার সবচেয়ে নিরাপদ জায়গা। বাই দা ওয়ে, আমি এখন বের হচ্ছি, এই রুমেই থাকো, রুম থেকে বের হবে না। নিচে কাজের লোক আছে, কিছু লাগলে ডেকে নিও। আর পালানোর চেষ্টা করো, বাড়িতে কিন্তু বডিগার্ডে ভর্তি। তুমি কিন্তু সেই বাড়িতে আসনি, এসেছো এমপির বাড়িতে। রাতুল রুমের দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে চৈতির দিকে একটুও সাড়া না দিয়ে চলে গেল। তার পেছনে দরজা একেবারে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চৈতি একটু থেমে সারা ঘরটা আবার একবার দেখে নিল। তার ভেতর এখন ভয় আর বিভ্রান্তির এক জগৎ গড়ে উঠছিল। সে ধীরে ধীরে বিছানায় গাটা এলিয়ে দিল। ওর ভবিষ্যৎ কিছু জানা নেই। শহরে কতটুকুই বা চেনে যাবেই বা কোথায়, এতক্ষণে বুঝে গেছে এইখান থেকে বের হওয়া ওর মতো মেয়ের পক্ষে কখনো সম্ভব না। রাতুল একটা প্রেস কনফারেন্সে এসেছে, তবে তার মনটা পড়ে আছে বাসায়। মাথায় খেলা করছে চিন্তার মেলা, চৈতি কি করছে না করছে এইসব নিয়ে ভাবছে। প্রেস কনফারেন্স শেষে রাতুল আবারও নিজের ঠান্ডা ও আত্মবিশ্বাসী অবস্থায় ফিরে গেল। সাংবাদিকদের প্রশ্নগুলো একে একে আসছিল, তবে তার মুখে কোনো অস্বস্তি ছিল না। একেবারে শান্ত, যেন এসব প্রশ্ন তার কাছে কোনো সমস্যা নয়। এক সাংবাদিক সরাসরি বলল, স্যার, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে যা গত সপ্তাহে শোরগোল সৃষ্টি করেছিল। এ বিষয়ে আপনি কি বলবেন?
রাতুল সিগারেটের ধোঁয়া এক লম্বা শ্বাসের মতো ছাড়ল, তারপর একটি ঠান্ডা হাসি দিল। এটা পুরোপুরি গুজব। আমি জানি মিডিয়া কখনো কখনো অতিরিক্ত আগ্রহ দেখায়, কিন্তু আমি পরিষ্কার বলছি, এসব কিছুই সত্য নয়। আমি সব সময় সঠিকভাবে কাজ করেছি এবং তা করেই যাব। এবার আরেক সাংবাদিক জিজ্ঞেস করল, কিন্তু স্যার, কিছু লোক দাবি করছে যে আপনার ব্যবসা বা ব্যক্তিগত জীবনে কিছু অস্বচ্ছতা রয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? রাতুল কিছুটা গম্ভীর হয়ে বলল, তবে তার চোখে আগের মতো ঠান্ডা দৃষ্টি বজায় ছিল। অস্বচ্ছতা? আমি জানি আমি সবকিছুই খোলামেলা ও সঠিকভাবে করি। মিডিয়া কখনো কখনো ব্যক্তিগত জীবনের দিকে অতিরিক্ত মনোযোগ দেয়, কিন্তু আমি তাদেরকে বলবো তারা নিজেদের কাজেই থাকুক। এবার এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করল, আপনি কি সত্যিই কারো সঙ্গে এমন কিছু করেছেন যা আপনার বিরুদ্ধে গুঞ্জন সৃষ্টি করেছে? এই অভিযোগের কি কোনো সত্যতা রয়েছে? এই প্রশ্নে রাতুল এক মুহূর্তের জন্য কিছুটা থেমে গেল। তারপর ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো ভিত্তিহীন। মিডিয়া কখনো কখনো কল্পনার সীমানা অতিক্রম করে। সাংবাদিকরা একে একে বিভিন্ন প্রশ্ন করলেও রাতুল একে একে সবকিছু উপেক্ষা করল, যেন তার ওপর এসব কোনো প্রভাবই ফেলতে পারে না। সে শেষ পর্যন্ত বলল, এতটুকুই। আমি চাই আজকের পর আর এসব প্রশ্ন না করা হোক। আমি আমার পথ অনুসরণ করব এবং আপনি সবাই আপনার কাজ করেন। এ কথার পর ঘরে নীরবতা বিরাজ করল। রাতুল সিগারেটের শেষ টানটি নিয়ে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিল। গম্ভীর কণ্ঠে সে বলল, আশা করি আর কোনো প্রশ্ন নেই। আমি এখন উঠছি। তারপর কোনো রকমের দৃষ্টি না দিয়ে সে তার অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে প্রেস কনফারেন্স কক্ষ থেকে বেরিয়ে গেল। গাড়িতে বসে রাতুল তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিল, ভালো করে খবর নি তো আসিফ, আমার পিছনে কারা কারা লোক লাগিয়েছে? অ্যাসিস্ট্যান্ট কিছুটা চিন্তিত দৃষ্টিতে রাতুলের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে স্যার, আমি দ্রুত খোঁজ নিয়ে রিপোর্ট করব। ভেরি গুড। আর ওই সমস্যাটা তোরা মিটিয়ে নিস, আমি এখন বাসায় যাব। আর একটা কথা, কাকপক্ষীয় যেন টের না পায় চৈতি নামক মেয়েটি আমার কাছে আছে। আমি চাই না ওকে ইসবে জোড়াতে। রাতুলের নির্দেশে অ্যাসিস্ট্যান্ট একটু নরমভাবে বলল, অবশ্যই স্যার, সবকিছু আমি যত্ন করে দেখব। আর চৈতির ব্যাপারে চিন্তা করবেন না, আমরা তার নাম বা অবস্থান কিছুতেই ফাঁস হতে দেব না। রাতুল একটু মাথা নেড়ে তার অ্যাসিস্ট্যান্টের কথায় সায় দিল। গাড়ি যখন রাতুলের বাড়ির দিকে এগিয়ে চলছিল, তার মনে আরও কিছু প্রশ্ন ছিল। গুঞ্জনগুলি কোথা থেকে আসছে, কিভাবে সবকিছু সামলানো যাবে। কিন্তু এখন তার একমাত্র লক্ষ্য ছিল চৈতির নিরাপত্তা এবং এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। গাড়িটি ধীরে ধীরে থেমে গেল রাতুলের বাড়ির সামনে, যেখানে তার গেট উন্মুক্ত ছিল। গেটের পাশ দিয়ে কয়েকটি লম্বা লাইটের ঝলকানি ছিল, তবে বাড়ির ভিতর গভীর নীরবতা। গাড়ি থামতেই রাতুল তার অ্যাসিস্ট্যান্টকে সংকেত দিল চলে যেতে। অ্যাসিস্ট্যান্ট মাথা নেড়ে সম্মতি জানিয়ে গাড়ি থেকে নেমে গেল। রাতুল একা দাঁড়িয়ে কিছুক্ষণ বাড়ির দিকে তাকালো। হালকা শীতল বাতাস তার মুখে এসে লাগছিল, কিন্তু তার মনের মধ্যে তীব্র উত্তেজনা এবং চিন্তা গোপন ছিল। সে বাড়ির দিকে পা বাড়াল। গেট পার হয়ে সিকিউরিটি গার্ডকে দেখল, যে তাকে দেখে নীরবে মাথা নিচু করে স্যালুট করল। রাতুল কোনো কিছু না বলে চুপচাপ ভিতরে চলে গেল। বাড়ির ভেতর ঢুকে সে সোজা নিজের রুমে গেল। নিজের রুমে গিয়ে দেখল চৈতি ঘুমিয়ে আছে। একটা দীর্ঘ শ্বাস ফেলে সে লম্বা শাওয়ার নিতে গেল। লম্বা শাওয়ার নিয়ে বের হয়ে বেডে তাকিয়ে থমকে গেল রাতুল। চৈতি ঘুমিয়ে আছে, চোখে মুখে উপচে পড়া কি মায়া! এই মুখটা দেখে রাতুলের পাষণ্ড বুকটা থেকে থেকে কেমন কম্পন সৃষ্টি হলো। সে এক পা দুপা করে চৈতির দিকে এগিয়ে গিয়ে ঘুমন্ত চৈতির উপর ঝুঁকে তারপর এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চৈতির নিঃশব্দ শ্বাসপ্রশ্বাস তার কাছে এক অদ্ভুত মাধুরী হয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। সে অজান্তেই চৈতির পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে কিছু একটা ছিল, এক ধরনের অতৃপ্তি, এক ধরনের অজানা আকর্ষণ যা সে কখনো অনুভব করেনি। ঘুমের মধ্যে চৈতির অস্বস্তি বোধ হচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তীব্র অস্বস্তি নিয়ে চৈতি চোখ খুলে রাতুলকে এত কাছে দেখে অবিশ্বাস্যভাবে ভয় তার হৃদস্পন্দন বাড়তে থাকে এবং এক মুহূর্তে চৈতি চিৎকার দিয়ে ওঠে, কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি আমার সাথে কি করতে চেয়েছেন? ছুবেন না আপনার অপবিত্র হাত দিয়ে আমাকে। তার কণ্ঠে আতঙ্ক এবং ঘৃণার মিশ্রণ ছিল। চৈতির এই কথায় রাতুলের মুখে ক্রোধের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তার চোখে রাগের আগুন জ্বলতে থাকে এবং এক ঝটকায় চৈতির গাল ধরে চেপে বলতে থাকে, কেন, আমি ছুঁয়ে দিলে কি তোর গায়ে ফোস্কা পড়বে? তার কণ্ঠে ছিল তীব্র রাগ ও অবজ্ঞা, যেন চৈতির প্রতি তার অনুভূতি সম্পূর্ণ বদলে গেছে। চৈতি অনেক কষ্টে বলল, আপনার এই হাতে ছুলে আমার গায়ে ফোস্কা পড়বে কিনা জানি না, তবে আমি অপবিত্র হয়ে যাব। যে হাতে হাজারো নারীর স্পর্শ লেগে আছে সেই হাত আমি চাই না আমাকে ধরুক। এমন পরিস্থিতির চেয়ে আমার মৃত্যুই শ্রেয়। রাতুল চৈতির কথায় আরও রেগে গেল। রেগে গিয়ে চৈতির চুলগুলো মুষ্টিবদ্ধ করে বলল, খুব শক্ত, তোর মরার তাই না?
আজ তোকে তোর মৃত্যুই দেখব, আর বাকি রইল স্পর্শ, তাহলে একবার না 1000 বার তোকে আমার স্পর্শ সহ্য করতে হবে। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে চৈতি। ঠোঁট দুটো কম্পিত হচ্ছে। রাতুল চৈতির ঠোঁটে ঠোঁট রাখল, তখন চৈতির পুরো শরীরটা আতঙ্কে কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য যেন তার শরীর অবশ হয়ে গেল। চৈতি হঠাৎই হাতের সমস্ত জোর একত্র করে রাতুলকে ধাক্কা দিল, কিন্তু এক চুলো নাড়াতে পারল না। এতে রাতুলের কোন হেরফের নাই। রাতুল তার মতো চৈতির ঠোঁটের সুধা পান করতে ব্যস্ত। ঠোঁট ছাড়া পেতে চৈতি হা করে শ্বাস নেয়। কিন্তু চৈতিকে সে একটুও টাইম না দিয়ে সে চৈতির চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে সিঁড়ির নিচে নিয়ে চলে যায়। সিঁড়ির নিচে কোনো এক অন্ধকার কোণায় এক এক পা পেরিয়ে একটি পুরনো মুগুর ভরানো রুমে নিয়ে আসে। দেয়ালে আঁকা কিছু পুরনো শিলালিপি আর কোলাহলহীন বাতাস সেখানে ছড়িয়েছিল। রুমের ভেতর ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। চৈতি নিজের ভিতরে এক অস্থিরতা অনুভব করে। তার সমস্ত দেহ যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও সে অবাক ছিল। এই অসীম অন্ধকারে, এই ভয়ঙ্কর জায়গায়। রাতুল দেয়ালের পাশে রাখা একটি টঙঙ্গানো থেকে একটি মশাল তুলে নেয়। সে এক হাতে ম্যাচের প্যাকেট থেকে একটি ম্যাচ বের করে। ম্যাচের আগুনের আলোর নিচে তার চোখের আগুন আরও উজ্জ্বল হয়ে ওঠে। রুমটি ছিল এক ভয়ঙ্কর স্থান, যেন সময় সেখানে থেমে গিয়েছিল। দেয়ালের কোনায় কোনায় অন্ধকারের একটি তীব্র আবেশ ভর করেছিল, যেন এখানকার বাতাসও এক নিঃশ্বাসে আটকে আছে। মেঝে ছিল পুরনো পাথরের, যেগুলোর মধ্যে ভেঙে যাওয়ার চিহ্ন স্পষ্ট। পাথরের মাঝে ঘুরে বেড়ানো অদ্ভুত চিহ্নগুলো যেন 1000 বছরের পুরনো কোনো গল্প বলছিল। এক পাশে একটি বড় স্লেটের দরজা ছিল, তবে তাতে লাল রঙের শিকল পেঁচানো ছিল, যেন কোনো কিছু আটকানোর জন্য সেই দরজা বন্ধ করা হয়েছিল। সেই শিকল ছিল যেন এই রুমের ইতিহাসের অংশ, শাস্তির, বন্দিদশার এবং ভয়াবহতার। রুমের মধ্যে অদ্ভুত একটা ঠান্ডা গাঢ় গন্ধ ভেসেছিল, যেন দীর্ঘদিন ধরে এখানে কোনো প্রাণী প্রবাহিত হয়নি, আর বাতাসে ভিজে যাওয়া কাঠের গন্ধ মিশে গিয়েছিল। সেই গন্ধ ছিল পুরনো পাথর, মরিচা এবং নির্জীবতার এক অদ্ভুত সমাহার, যা মনে হতো এখানে থাকা সবকিছুই সময়ের সঙ্গে হারিয়ে গেছে আর এখন শুধুই নিঃশব্দ অবসান। রুমটি দেখে চৈতি ভয় কুঁকড়ে গেল। রাতুল বাঁকা হেসে চৈতির চুলে মুঠি ধরে মেঝেতে ফেলে বলল, আমার বাপ চারা একটা সময় জমিদার ছিল, তাদের বানানো এই ঘর। আমি বাড়ি ঘরে ঠিক করলেও এই রুমটি আমি ঠিক করি নাই, যেমন ছিল তেমন আছে, ভ্যাগিস করিনি, এই জন্যই তো কাজে লাগলো। এইখানে মানুষ আটকে রাখতো, বিশেষ করে মেয়েদের। আজ এই 2025 সালে তোকে আমি আটকালাম, তুই মৃত্যু চেয়েছিলি না, আজ তোকে ফিল করাবো মৃত্যু। কথাটা ভয়ঙ্কর। থাক, তুই আটকা এইখানে 2 ঘন্টা আটকে থাকলেই বুঝবি মৃত্যু শব্দটা উচ্চারণ করা যতটা সহজ, মৃত্যুটা ঠিক কতটা কঠিন। নি উপভোগ কর। জ্বলন্ত মশালটা দেওয়ালে টাঙিয়ে রেখে তারপর সে চলে গেল। পাষণ্ড বুকটাতে একটুও মায়া হলো। চৈতি নামক এইটুকু মেয়েটা কিভাবে 2 ঘন্টা পরে থাকবে এই রুমে? হাঁটু ভাঁজ করে তার উপর মাথাটা রেখে জড়সড় হয়ে বসে আছে। আর কিছুক্ষণ পর পর কান্না করছে। রাতুল রুমে প্রবেশ করল, তার হাতে একটি বিয়ারের বোতল। সে বোতলটির ক্যাপ খুলে দ্রুত গলায় ঢেলে দিল, আর কিছুক্ষণ পর পর তৃষ্ণা মেটাতে আবার কপ কপ করে পান করছিল। রুমের ভিতরে তখন এক অদ্ভুত নীরবতা ছিল, কেবল বোতলের শীষ আর রাতুলের গলাধকরণের শব্দ ভেসে আসছিল। সে ল্যাপটপের দিকে তাকিয়েছিল, একদৃষ্টিতে সেইখানে দেখা যাচ্ছে চৈতি হাঁটু ভাঁজ করে তার উপর মাথা দিয়ে বসে আছে। কান্নার ফলে সে কেঁপে উঠছে। পাষণ্ড বুকটা কেমন মুচড় দিয়ে উঠল চৈতির এমন বিধ্বস্ত রূপ দেখে। যেন কোনো এক গভীর অনুভূতি থেকে তার অন্তর শীতল হয়ে গিয়েছিল। চৈতির কষ্টের দৃশ্য তাকে এক অদ্ভুত অনুরাগের দিকে ঠেলে দিচ্ছিল, অথচ সেই অনুভূতি তার নিজের কাছে একেবারে অস্বাভাবিক ছিল। রাতুল নিজেকে একে একে হারিয়ে যেতে দেখছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কেন তার মনে এমন অস্থিরতা সৃষ্টি হচ্ছে। সে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বিয়ারের বোতলটি আবার তুলে নিয়ে এক টান দিয়ে পান করে। চৈতি তখনও কাঁপছিল এবং তার সমস্ত শরীর থেকে আতঙ্কের স্পর্শ স্পষ্টভাবে প্রতিটি শ্বাসে ছড়িয়ে পড়ছিল। অতিরিক্ত ভয় আর আতঙ্কে চৈতি চেতনা হারিয়ে ফেলে ঢলে পড়ল অন্ধকার মেঝেতে। রাতুল বিয়ারের বোতলটা রেখে ছুটে গেল সেই গুপ্ত কোঠরিতে। কোলে তুলে নিয়ে সে গুপ্ত কোঠরি থেকে বের হয়ে নিজের রুমে নিয়ে এসে চৈতিকে শুয়ে দিল। রাতুল কিছুক্ষণ চৈতির নিথর মুখের দিকে তাকিয়ে রইল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ। ভেজা চোখের পাতাগুলো বন্ধ হয়ে আছে, নিঃসঙ্গ আর অবসন্ন এক অনুভূতিতে সে হারিয়ে গেছে। রাতুল ধীরগতিতে উঠে গিয়ে ওয়াশরুম থেকে ঠান্ডা পানিতে ভেজানো তোয়ালে এনে চৈতির কপালে চেপে ধরল। কিন্তু কেন? সে নিজেই বুঝতে পারছিল না। কিছুক্ষণ আগেও সে এই মেয়েটাকে কষ্ট দিতে চেয়েছিল, অথচ এখন তাকে কষ্টমুক্ত করতে চাইছে। এই অনুভূতিটা কেন তাকে গ্রাস করছে? চৈতির চোখের পাতাগুলো একটু নরল, হয়তো অজ্ঞান অবস্থা থেকে ফিরতে শুরু করেছে। রাতুল কিছুটা অস্বস্তি নিয়ে তার হাতটা ছাড়ল, তারপর উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো। একটু পরে চৈতি হালকা গোঙানোর শব্দ করল। রাতুল দ্রুত ফিরে এল। চৈতি ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু সে সম্পূর্ণ বিপর্যস্ত। তার চোখের দৃষ্টি ঝাপসা, শরীর কাঁপছে। আপনি এইখানে আমাকে আনলেন কেন?
চৈতির গলাটা ভাঙা দুর্বল। রাতুল কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। চৈতি ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরে আবার বিছানায় পড়ে গেল। দুজনেই চুপ ছিল, কিন্তু সেই নীরবতার মধ্যেই একটা অদ্ভুত টান যেন ধীরে ধীরে তৈরি হচ্ছিল, একটা অজানা অব্যক্ত অনুভূতি যা রাতুল নিজেও বোঝার চেষ্টা করছিল। একটু পর দরজায় নক হলো। রাতুল ভ্রুজোড়া কুঁচকে ফেলল। হঠাৎ আবার তার রুমে কে আসলো। রাতুল দরজাটা খুলে দেখল একটা সার্ভেন্ট এসে দাঁড়িয়ে আছে। স্যার, নিচে 2 জন লোক আপনার সাথে দেখা করতে এসেছে। রাতুল সামান্য বিরক্তি নিয়েই তাকালো, তারপর বলে উঠল, তাদের একটু অপেক্ষা করতে বলো। কথাটি বলে দরজাটা হালকা চাপিয়ে বেডের দিকে নজর দিল। হৃদয় প্রশান্তি অনুভব হলো। মনে হলো পৃথিবীর সব মায়া তার এই বিছানা জুড়ে বিরাজ করছে। চৈতির কাছে এসে ভালো করে কম্বলটা জড়িয়ে দিয়ে তারপর সে রুম থেকে বের হয়ে দরজাটা ভালো করে নিচে গেল। নিচে গিয়ে দেখল তার সব থেকে বড় 2 শত্রু তার বাসায়। সবে মাত্র প্রেস কনফারেন্স সেরে এসেছে, এর মধ্যে ওদের ঝামেলা। মেজাজটাই তিরিক্ষি হয়ে আছে। রাতুল গম্ভীর কণ্ঠে বলল, আপনারা এইখানে কি চান? আমার বাড়িতে আসতে আপনাদের ভয় করল না? মনে হলো না আমি আপনাদের মেরে ফেলতে পারি? তার প্রতিটি শব্দ যেন তীক্ষ্ণ তরবারির মতো আঘাত করছে। তার চোখে ভয়ঙ্কর রাগের আগুন জ্বলছিল এবং তার কণ্ঠে এমন এক ধ্বংসাত্মক তেজ ছিল যা শত্রুদের ভিতর শীতল স্রোতের মতো ছড়িয়ে পড়ছিল। তুমি যেইটা করছো সেইটা ঠিক করছো না? রাতুল কিঞ্চিত পরিমাণের হাসল, তারপর বলল, তাই নাকি মিস্টার চৌধুরী? তিনি আবার চেঁচিয়ে বলে উঠলেন, নিজেকে কি সাধু মনে করো তুমি? তুমি নিজেকে সেইটা দেখো। রাতুল চোয়াল জোড়া শক্ত করে বলে উঠল, চোখের সামনে আমরা যা দেখি তা কিন্তু সত্যি না। চোখের আড়ালেও লুকিয়ে থাকে সত্যি, তবে এই সত্যি আপনাদের ধরাছোঁয়া বাহিরে। মিস্টার খান, আপনি কিছু বলবেন? যদি বলার না থাকে তাহলে যেতে পারেন। আমি আমার নিয়মে চলব। আজ যান নিয়ে ফিরে যেতে পেরেছেন, কাল কিন্তু পারবেন না। এইসব চেট বাল নিয়ে আমার বাড়ির ত্রিসীমানায় আর আসবেন না। মিস্টার খান বলে উঠল, কেন? আসলে কি হবে? বাড়িতে কি লুকিয়ে রাখছে গুপ্তধন? মহামূল্যবান জিনিস, যা কেউ দেখুক আমি চাই না। সো গেট আউট বলে চলে গেল উপরে সিঁড়ি পেরিয়ে। আর 2 জন লোক যারা ওর সব থেকে বড় শত্রু, সবসময় চায় ওর ক্ষতি। মিস্টার শিহাব চৌধুরী আর মিস্টার জাফর খান তার যাওয়ার পানে তাকিয়ে রইল, যেন কিছু একটা বুঝার চেষ্টা করছে। রাতুল চেয়ার টেনে ঘুমন্ত চৈতির মুখটা দেখে যাচ্ছে। কি আছে ওর এই মুখটাতে যার জন্য সে এত মুগ্ধ হয়? তার কাছে মনে হলো তার পাপের রাজত্বে একটা সুন্দর পবিত্র ফুল ফুটেছে, আর সেই ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। সে সেই গন্ধটাকে যেন আতর হিসেবে নিজের গায়ে মেখে নিচ্ছে। হাজারো মেয়েকে ছুঁয়েছে এই হাতে, কিন্তু যখনই চৈতিকে ছোঁয়ার কথা ভাবছে কিছু একটা অদৃশ্য কারণে তার হাত থেমে যাচ্ছে। এটা কি? কেন যখনই তার দৃষ্টি চৈতির দিকে যায় তখনই কিছু একটুকু আলাদা অনুভব হয়? এটা কি মায়া তো করেছে? কোথায় হারিয়েছে তার আগের স্বাভাবিকতা? কেন তার মন ও হৃদয়ের মধ্যে চৈতি এইভাবে গেঁথে যাচ্ছে? যখন থেকে চৈতিকে দেখেছে আর কোন নারীর সঙ্গ ভালো লাগে না, আর কোন নারীর দিকেও তাকাতে ভালো লাগে না। হাজার নারীর ভিড়ে তার চোখ কেবল তার কোমলমতি শান্ত মায়াবী মুখে আটকে যায়। তবে কি আমার তো চরিত্রহীন পাষণ্ড এমপি ঘায়েল হলো, পবিত্র হলো কি এই মেয়েটি সংস্পর্শে? বেশ, তো তাই হোক। আজ আমি রাতুল আহমেদ ঘোষণা দিলাম, পৃথিবীর সমস্ত মেয়ে আমার জন্য হারাম, শুধুমাত্র একটি মেয়ে ব্যতীত। ঘুমন্ত চৈতির মুখ পানে তাকিয়ে বলল, একমাত্র আমার কোমলমতি ছাড়া। চৈতি, তুমি আমার জীবনে আসা এক শুভ্র ভালোবাসা, যার স্পর্শে মুছে যাবে সকল কালিমা। চৈতি, তুমি আমাকে শুধুমাত্র এই দুনিয়ার এক নারী হিসেবেই নয়, এক অমোঘ কাব্যিক সৌন্দর্য হিসেবে তোমার অস্তিত্বে বেঁধে রেখেছ, যা কখনোই মুছে যাবে না। তুমি আমার প্রতিটা শ্বাসে, প্রতিটা নিঃশ্বাসে। আমি শুধু তোমাকেই অনুভব করি, আর কিছু নয়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সে একটা বিয়ার নিয়ে বিয়ারটা খাওয়া শুরু করে। বিয়ার চুমুক দিল সে। বেকনিতে দাঁড়িয়ে দেখতে লাগলো যত দূর তার চোখ যায়। সব মানুষেরই অতীত থাকে। রাতুলের জীবনেও অতীত আছে, ভয়ঙ্কর অতীত। সেই অতীতের জন্য আজ সে জঘন্য। তবে সমস্যা নেই, তার অতীত থেকে, তার একাকিত্ব থেকে বের হতে একটা খড়কুটো লাগতো, আর সেই খড়কুটো সে পেয়ে গেছে, তা হলো চৈতি, যাকে সে কেয়ামত পর্যন্ত আগলে রাখবে তার হৃদয় কোটরে। রাতুলের ঠোঁটে বিয়ার লাগলেও মনে হলো স্বাদ বদলে গেছে। কেন জানি তিক্ত লাগছে, যেন এই নেশা আর তার শরীরে কাজ করছে না। সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার হৃদয়ের গহীনে কোথাও একটা পরিবর্তন হচ্ছে, সেটা সে নিজেই টের পাচ্ছে। এই অনুভূতি কি ভালোবাসা? নাকি এটা শুধুই মোহ? না, এটা মোহ নয়। এটা কিছু গভীর, কিছু শুদ্ধ, কিছু যা সে আগে কখনো অনুভব করেনি। রাতুল ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 2টা বাজে। বাইরের রৌদ্র তপ্ত হয়ে উঠেছে, চারদিকে উত্তপ্ত হাওয়া বইছে। সে একবার চৈতির দিকে তাকায়, এখনো গভীর ঘুমে ডুবে আছে। ঘুমন্ত অবস্থায় চৈতির মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সে জানে চৈতি এখনো দুর্বল। গত কয়েকদিন ধরে ঠিকমতো খায়নি, শরীরও ভেঙে পড়েছে।
তাকে আর ঘুমাতে দেওয়া ঠিক হবে না, এখন তার খাবার দরকার। রাতুল ধীর পায়ে বেকনিতে থেকে রুমে প্রবেশ করল। তারপর আলগোছে চৈতির দিকে এগিয়ে এসে আলতো গলায় ডাক দিল, চৈতি, এই চৈতি, ওঠো, বেলা হলো, খেয়ে নিবে। রাতুলের ডাক শুনে চৈতি পিটপিট করে তাকায়, তাকিয়ে যখন দেখে রাতুল ওর দিকে অনেকা ঝুঁকে আছে, আতঙ্কে দিকবিদিক হয়ে সে এক লাফে পিছনে ছিটকে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যাটা কি? আপনি এইভাবে আমার দিকে ঝুঁকেছিলেন কেন? রাতুল ওর রিয়েক্ট দেখে বাঁকা হাসল। তারপর বলল, অনেক বেলা হয়েছে, খেয়ে নিবে, চলো। আপনার যদি মনে হয় আপনার পাপের অন্যের একটা দানা আমি মিশরাতুল রহমান চৈতি সেইটা গ্রহণ করব, তাহলে ভুল ধারণা, আমি আপনার অন্য গ্রহণ করব না। তির্যক হাসল রাতুল, তারপর বলল, এইটুকু শরীরে এত তেজ, আই লাইক ইট। ওরে আমার বোকা চৈতি পাখিরে, শরীরের তেজটা ধরে রাখতে হলেও তো তোকে খাবার খেতে হবে, মেয়েদের এত তেজ ভালো না। আমি খাবার নিয়ে আসছি, চুপচাপ খাবার খেয়ে নিবে, একদম কোন প্রকার টেপো করবে না। কথাটা বলে রাতুল রুম থেকে বের হয়ে গেল। চৈতি ভালো করে রুমটা দেখে নিচ্ছে, কোথায় কি আছে না আছে সব। গট গট পায়ের শব্দ শুনতাই চৈতি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে এসে ভালো করে ওয়াশরুমটা দেখতে লাগলো। চৈতির যা দেখার দেখে নিয়েছে। চৈতি দ্রুত ফ্রেশ হয়ে বের হতে দেখল রাতুল ওর জন্য খাবার নিয়ে বসে আছে। চৈতি নিজেকে যথাসম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করল। বিপদে সব থেকে মাথা ঠান্ডা রাখতে হয়। আরও এইটুকু বুঝে গেছে ওর সাথে সহজে পেরে উঠবে না, তার শরীর আসলেই দুর্বল। এখন তাকে খেয়ে শক্তি সঞ্চয় করতে হবে। সে ধীরে পায়ে গিয়ে বিছানায় বসল। রাতুল চৈতির দিকে খাবারের প্লেটটা এগিয়ে দিল। চৈতি খাবারের প্লেটটা হাতে নিয়ে ভাবছে কিছু। রাতুল চৈতির দিকে তাকিয়ে বলল, সমস্যা কি, খাচ্ছ না কেন? এই খাবারটা যে আমার জন্য নিরাপদ সেইটা কি করে বুঝবো? এই খাবারটা আগে আপনি খেয়ে দেখান। রাতুল চৈতিকে যত দেখছে তত অবাক হচ্ছে। এইটুকু সময়ে এতটা চেঞ্জ, এইটা কি করে সম্ভব? রাতুল চৈতির খাবার থেকে একটু খাবার নিয়ে তা মুখে দিল। রাতুলকে খাবার খেতে দেখে সে অনেকটা নিশ্চিত হলো যে খাবারে কোন প্রকার কিছু মেশানো নেই। সেও খাবারটা মুখে তুলে নিয়ে খেতে লাগলো। রাতুলও খাওয়ার শুরু করলো। খাওয়া শেষ হতে রাতুল প্লেট দুটো রেখে আসলো। প্লেট দুটো রেখে রুমে আসতেই চৈতি বলে উঠল, আমার ড্রেস কখন আসবে? এইসব ড্রেস পরে থাকতে বিরক্ত লাগছে। রাতুল ঠোঁট কামড়িয়ে হেসে বলল, এইসব ড্রেসে তোমায় খুব হর্নি লাগছে। ছোঁয়ার অনুমতি থাকলে এখনই ছুঁয়ে দিতাম। চৈতি রাগান্বিত কণ্ঠে বলল, আপনি কি ভোট চুরি করে এমপি হয়েছেন? আসলে আমার সন্দেহ হচ্ছে কোন মানুষ যেচে পড়ে কোন চরিত্রহীন লম্পটকে এমপি বানাবে না। আদৌ কি আপনি দেশের জন্য কোন কাজ করেন নাকি মেয়ে নিয়েই পড়ে থাকেন? তোমার মনে হচ্ছে না তুমি অতিরিক্ত সাহস দেখাচ্ছ? আমার সাথে এইভাবে কথার বলার সাহস কারো নেই। এই প্রথম একটা পুচকে মেয়ে আমার সাথে এইভাবে কথা বলেছে, তাও আমার চোখে চোখ রেখে। বাকি কেউ দেখায়নি, কারণ তারা চৈতি নয়। আর আমি চৈতি, চৈত্র মাসের মতো তেজ তো থাকবেই। রাতুল ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, এই জন্যই তো তোমাতে মেতে উঠেছে আমার মন। তোমার ভেজে ঝলসে যাওয়ার জন্য। তেজি পাখিকে পোষ মানতে হেব্বি মজা। শুনো মেয়ে, আমি একটু বের হব কাজে, রুম থেকে বের হওয়ার চেষ্টা করো না। রুম থেকে বের হওয়ার চেষ্টা করলে তোমার জন্য ক্ষতিকর অ্যাসিড রূপ ধারণ করব আমি। কথাটা বলে আলমারি থেকে তার পায়জামা পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে গেল। ড্রেস চেঞ্জ করে এসে দেখল চৈতি গভীর চিন্তায় মগ্ন। সে একটু কেশে চৈতি ধ্যান ফিরিয়ে বলল, আমার আসতে দেরি হবে, কোন প্রকার চালাকি করবে না, আই রিপিট। আর টাইমলি খেয়ে নিও, আর তোমার ড্রেস বিকালে আসবে, টাটা বলে চলে গেল। অদূরে তাকিয়ে রইল চৈতি, ও যাওয়া পর সে একটু হাসল। তার পরিকল্পনার জন্য পারফেক্ট। রাতুল চলে গেছে, অনেকটা সময় কেটে গেছে। চারদিকে মাগরিবের আজানও হচ্ছে। চৈতি ঠিক করল এখনই বের হতে হবে। রুমের দরজাটা লক করে সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের জানালার কাছে গিয়ে চৈতি ধীরে ধীরে জানালার কাচ খুলতে শুরু করল। প্রতিটা কাচ খুলতেই ঠান্ডা বাতাসের প্রবাহ তার গালে এসে লাগল। বাইরের আকাশ তখন গোধূলির আলোয় মাখামাখি, একটু আগে সূর্য অস্ত গেছে, কিন্তু তার রঙিন আভা এখনো মিশে আছে দিগন্ত জুড়ে। দূর থেকে মাগরিবের আজানের সুর ভেসে আসছে, পরিবেশটা আরও রহস্যময় হয়ে উঠেছে। চৈতি জানালাটা পুরোপুরি খুলে নিচের দিকে তাকালো। তিনতলার এই জানালা থেকে বাইরের রাস্তা স্পষ্ট দেখা যায়। আশপাশে কেউ নেই, শুধু কিছু পথচারী দ্রুত হেঁটে যাচ্ছে। তার মন দুশ্চিন্তায় ভারী হয়ে আছে, মনে হচ্ছে যেন কেউ তাকে অনুসরণ করছে, কেউ তাকে নজরে রেখেছে। সে দ্রুত জানালা দিয়ে নিচে নামার জন্য তৈরি হলো। হাতল শক্ত করে ধরে এক পা বাড়াতেই বুকের মধ্যে এক অজানা ভয় কেঁপে উঠল। এতদূর এসে পিছু হটার উপায় নেই, শ্বাস গভীর করে টেনে নিয়ে চৈতি ধীরে ধীরে জানালার রড ধরে নামতে লাগল। হাত কাঁপছিল, কিন্তু ভয়কে জয় করেই এগোতে হবে। এক পা দুই পা করে নিচের দিকে নামছে, হঠাৎই পায়ের নিচের অংশটা পিছলে গেল। আহ! একটা চাপা চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। তবে সে দ্রুতই নিজেকে সামলে নিল। নিচে একটা ছাদ ছিল, সেখানেই ধপ করে নেমে এলো। কিছুক্ষণ শ্বাস নিল, বুক ধড়ফড় করছে। উঠে দাঁড়িয়ে চারপাশে তাকালো, কোথাও কেউ নেই।
এখনই বের হতে হবে, নিজেকেই মনে করিয়ে দিল চৈতি। চৈতি আর কিছু ভাবতে পারল না, শুধু একটাই চিন্তা, এখান থেকে পালাতে হবে। সে দিকবিদিক শূন্য হয়ে দৌড় দিল। পায়ের স্যান্ডেলও নেই। তার পরনে তখনও রাতুলের শার্ট আর 3/4 প্যান্ট। তার চোখ যতটুকু যাচ্ছে ততটুকু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ পা হোঁচট খেয়ে পড়ে গেল, সঙ্গে সঙ্গে হাত পা ছড়ে গেল। চৈতি ব্যথায় কুঁকড়ে গেল, কিন্তু দম ফেলারও সুযোগ নেই। সে দ্রুত উঠে দাঁড়াতে চেষ্টা করল, কিন্তু হাতে পাথরের ছোট ছোট টুকরো বিঁধে গেছে, পা থেকেও গরম গরম রক্ত গড়িয়ে পড়ছে। তারপরও সে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। শ্বাস অল্প অল্প কাঁপছে, চারপাশে তাকিয়ে সে আবার দৌড় লাগালো। চৈতি দৌড়াতে দৌড়াতে একটা সরু গলির সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্ত সময় নিল না, গলিটার ভেতরে ঢুকে পড়ল। অন্ধকার আর স্যাঁতস্যাঁতে পরিবেশে বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। রাস্তার ধারের ভাঙাচোরা দেয়ালগুলো আরও ভয়ঙ্কর লাগছিল। কথায় আছে, যেইখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। চৈতির ক্ষেত্রেও যেন তাইই হলো। ওর সামনে দাঁড়িয়ে আছে রাতুল, সাদা পায়জামা পাঞ্জাবি আর গায়ে কালো চাদর জড়ানো। এক হাত গাড়ির সাথে হেলান দিয়ে নবাবী কায়দায় দাঁড়িয়ে আছে সে, ঠোঁটে বাঁকা হাসি। চোখে অদ্ভুত এক দৃষ্টি, যেন সে নিশ্চিত ছিল চৈতি এখানেই আসবে। রাতুলকে দেখে চৈতি নদীর স্রোতের মতো উল্টো পথে দৌড় দিতে যাবে, ঠিক তখনই চারপাশ থেকে তার গার্ডেরা এসে ঘিরে ধরল তাকে। রাতুল ধীরে ধীরে এগিয়ে এসে সিগারেটটা ঠোঁটে নিল, তারপর চৈতির একদম সামনে এসে দাঁড়িয়ে গেল। মুহূর্তের মধ্যেই শক্ত হাতে ওর কোমর চেপে ধরে ফিসফিস করে বলল, ইউ আর নটি গার্ল, শুধু শুধু এত কষ্ট করলে, শেষমেশ ধরাই তো পড়লে। আমি কি বলিনি আমার থেকে পালানোর চেষ্টা করলে আমি ভয়ঙ্কর রূপ ধারণ করব? চৈতি ক্ষোভে কেঁপে উঠল, হাত দিয়ে রাতুলের ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল। ছুবেন না আমায়, আপনার অপবিত্র ছোঁয়া আমার ঘৃণা লাগছে, বিষাক্ত লাগছে। রাতুল মুচকি হাসল, ঠোঁটের কোনায় দুষ্টু এক খেলা। নো ম্যাটার জান, আমি তোমাকে পবিত্রভাবেই ছোবো, চলো আজই বিয়ে করব আমরা গাড়িতে বসেই, আর বাইরে দাঁড়িয়ে থাকবে মসজিদের ইমাম। চৈতি আতঙ্কিত গলায় চিৎকার করে উঠল, অসম্ভব। কিন্তু তার কথার তোয়াক্কা না করেই রাতুল চোখের পলকে ওকে তুলে কাঁধে নিয়ে নিল। চৈতি স্তব্ধ। ওর মুখের বুলিটাও যেন হারিয়ে গেল। চৈতিকে কাঁধে করে নিয়ে ঠাস গাড়ির সিটে ফেলে, তারপর ভালো করে সিট বেল্টটা বেঁধে দিয়ে রাতুলের গা থেকে থাকা চাদরটা চৈতির গায়ে আবৃত করে দিল। মুখে তার তখনও চির পরিচিত বাঁকা হাসি। গাড়ির দরজা ঠাস করে বন্ধ করে দিল রাতুল। এক মুহূর্ত চৈতির বিমূঢ় মুখের দিকে তাকিয়ে রিভার্স গিয়ারে হাত রাখল, তারপর ধীরে ধীরে গাড়িটা রাস্তার দিকে এগিয়ে নিয়ে গেল। চৈতি সিটবেল্ট খোলার চেষ্টা করছিল, কিন্তু শক্ত করে বাঁধা। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, মাথায় একটাই চিন্তা, এবার কি সত্যিই কিছু করার নেই? এখান থেকে কি আর বের হওয়া সম্ভব না? রাতুল তখনও গাড়ি চালাচ্ছিল নির্বিকারভাবে, এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাতে সিগারেট ধরিয়ে জানালার বাইরে ধোঁয়া ছেড়ে দিল। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কাপা কাপা গলায় বলল চৈতি। রাতুল হাসল, চোখ সরিয়ে এক ঝলক চৈতির দিকে তাকালো। সারপ্রাইজ জান, তুমিই তো বললে আমার ছোঁয়া বিষাক্ত লাগে, এবার সেটা পবিত্র করব। চৈতির বুক ধড়ফড় করে উঠল। চৈতি দৃষ্টি ঘুরিয়ে গাড়ির দরজার লক খোলার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। রাতুল এক ঝলক ওর দিকে তাকিয়ে মুচকি হাসল। বেহুদা চেষ্টা করো না জান, আমার গাড়ি থেকে পালানো এত সহজ না। চৈতি ক্ষোভে ঠোঁট কামড়ে নিল। আপনি যা করছেন সেটা ভুল। রাতুল এবার সত্যিই হেসে ফেলল, চোখে উপহাসের ছাপ। ভুল? আমার কাছে তুমি পাওয়া মানেই সঠিক। চৈতি শ্বাস টেনে নিয়ে একদম স্পষ্ট গলায় বলল, আমি কখনোই আপনাকে ভালোবাসবো না রাতুল। এই প্রথম রাতুলের চোখে সেই বাঁকা হাসি মিলিয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে তার চোখের তীব্রতা যেন আরও বাড়ল। তারপর একটু মুচকি হাসি দিয়ে ঠোঁটে আসল সেই অমায়িক সুরে বলল, সময় বলে দিবে জান তুমি কি চাও আর আমি কি চাই। ওদের কথার মাঝে গাড়িটা এসে থামল একটি মসজিদের সামনে। রাতুলের লোকেরা একে একে গাড়ি থেকে নেমে মসজিদের দিকে পা বাড়ালো। মসজিদের ভিতরে ঢুকে তারা কিছুক্ষণ পরেই ইমাম সাহেবকে নিয়ে ফিরে এলো। ইমাম সাহেবের মুখে কোনো অভিব্যক্তি ছিল না, যেন তিনি পুরো পরিস্থিতি জানতেন এবং নিরপেক্ষভাবে এগিয়ে আসছিলেন। চৈতি একটুও সাড়া দিল না, কেবল নীরবে সবকিছু দেখছিল। তার মধ্যে এক অজানা শূন্যতা, এক ধরনের ভীতি তৈরি হচ্ছিল। ইমাম সাহেব গাড়ির সামনে এসে দাঁড়ালেন। রাতুল জানালার কাচটি নামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের বিয়ে দ্রুত পড়িয়ে দিন। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ থেকে, তার চোখে এক ধরনের দৃষ্টি ছিল। তারপর তিনি ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ঠিক আছে। তারপর তিনি গাড়ির পাশে দাঁড়িয়ে নির্লিপ্তভাবে বিয়ের কাজ শুরু করলেন। চৈতি গাঢ় চুপচাপ হয়ে তার কথাগুলো শুনছিল, তার মধ্যে এক ধরনের ভয় আর অস্বস্তি তীব্রভাবে অনুভূত হচ্ছিল। ইমাম সাহেব বললেন, কত টাকা কাবিন লিখব? রাতুল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এমপি রাতুলের বিয়ে হচ্ছে, কাবিন নামা হবে 1 কোটি টাকা। সবাই চকিত নজরে তাকল, কিন্তু সেই তাকানো সেই উপেক্ষা করে বসে রইল। ইমাম সাহেব কবুল বলতে বললে রাতুল এক নিঃশ্বাসে 5 বার কবুল বলে ফেলে।
চৈতির দিকে তাকিয়ে যখন বলল কবুল বলতে, চৈতি তখস চুপ ছিল, সে যেন অন্য জগতে হারিয়ে গেল। বেশ কয়েকবার বলেও কবুল শব্দটা বের করতে পারল না। যখন রাতুল দেখল চৈতি কিছুই বলছে না, তখন তার মুখে এক করুণ হাসি ফুটে উঠল। সে আর কোনো সময় নষ্ট না করে চৈতির সিট বেল্ট খুলে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। চৈতি অবাক চোখে তাকিয়ে থাকলো, তার সারা শরীর কাঁপছিল অথচ কোনো শব্দ বের হচ্ছিল না। তার পুরো দেহ যেন ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। রাতুল ধীরে ধীরে চৈতির পেটের চারপাশে হাত বুলাতে লাগলো, তার চোখে এক অদ্ভুত জিদ। তারপর তার কণ্ঠে স্পষ্ট হুমকি, বেবি কবুল বলো, নয়তো কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলব। চৈতির চোখে অশ্রু জমে উঠেছিল, বুকের মধ্যে একটা চাপ অনুভব করছিল। সে নিজেকে মুক্ত করতে চাইল, কিন্তু কিভাবে তা বুঝতে পারছিল না। তার ঠোঁটে আসা কথাগুলো যেন আটকে গিয়েছিল, সে কেবল এক কঠিন বাস্তবতার মধ্যে আটকা পড়েছিল। চৈতি অনেক কষ্টে কাঁপা কাঁপা গলায় ধীরে কণ্ঠে কবুল বলল 3 বার। ইমাম সাহেব ধীর কণ্ঠে বললেন, বিয়ে সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ। এই শব্দগুলোর পর চৈতি কিছুটা শ্বাস নিল, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না, শুধু একটা চাপ অনুভব হচ্ছিল। গাড়ি চলতে থাকলো, রাতুলও তার পাশেই বসেছিল, সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে বাইরে বের হয়ে যাচ্ছিল। চৈতি চোখে অশ্রু জমিয়ে হতাশার মাঝে তাকিয়েছিল। সে মাথা তুলে রাতুলকে এক নজর দেখে বলল, আপনি আমাকে শিকল দিয়ে বাঁধতে পারবেন না রাতুল। রাতুল কিছুটা চমকে গেল, কিন্তু তার মুখে সেই বেয়ারা হাসি আরেকবার ফুটে উঠল। ভালো চেষ্টা করো যান। রাস্তাঘাট পেরিয়ে গাড়িটি গেট দিয়ে ঢুকে থামল বাড়ির বাগানে। গাড়িটা এসে থামতেই রাতুল দরজা খুলে নামল। তারপর ধীর পায়ে গাড়ির পাশ ঘুরে এসে চৈতির দরজাটা খুলল। চৈতি একদম নড়ল না, তার মুখ শক্ত, চোখে ঘৃণা আর অভিমান গাঢ় হয়ে জমেছে। নামো, রাতুল গম্ভীর কণ্ঠে বলল। চৈতি তাকিয়ে রইল তার দিকে, যেন প্রতিটা সেকেন্ডের জন্যই যুদ্ধ চলছে তাদের মাঝে। রাতুল এবার আর অপেক্ষা করল না, হাত বাড়িয়ে চৈতির কবজিটা ধরে টান দিয়ে নামিয়ে আনল। চৈতি হোঁচট খেয়ে সামনের দিকে এগিয়ে এলো, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। এখানে নিয়ে এসেছেন কেন? তার কণ্ঠ ধরা ধরা কিন্তু দৃঢ়। আমার বউকে তো আমার বাড়িতেই আনবো, তাই না? ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি, চোখে চিরচেনা দৃষ্টি। আমি আপনার বউ নই, চৈতি দাঁতে দাঁত চেপে বলল। রাতুল এবার সরাসরি তার চোখে চোখ রাখল। বিয়েটা হয়েছে কাবিননামা সাক্ষী। তুমি স্বীকার করো আর না করো, তুমি এখন আমারই। চৈতির শরীর জ্বলে উঠল রাগে। সে হাত ছাড়িয়ে নিয়ে পেছনে সরে গেল। রাতুল চৈতিকে কোলে তুলে নিয়ে ছুটল বাড়ির অন্দরমহলের ভিতরে। চৈতি চিৎকার করে উঠল, আমাকে নামান। কিন্তু রাতুল কোনো কথা না বলে দৃঢ় হাতে ওকে শক্ত করে ধরে অন্দরমহলের দিকে এগিয়ে যেতে থাকল। বাড়ির কাজের লোকেরা অবাক চোখে তাকিয়ে রইল, কেউ কিছু বলতে পারল না। রাতুল সোজা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকলো, আর চৈতি ওর বুকের ওপর আঘাত করতে লাগলো, হাত পা ছোড়াছুড়ি করতে থাকলো। ছাড়ুন আমাকে বলছি, ছাড়ুন। রাতুল এবার গম্ভীর স্বরে বলল, যত নড়াচড়া করবে তত বেশি কষ্ট পাবে চৈতি। চৈতির হাত থেমে গেল, ওর শ্বাস দ্রুত উঠানামা করছিল। ও বুঝতে পারছিল এই লোকটাকে জোর করে হারানো যাবে না। রাতুল এক ধাক্কায় দরজা খুলে রুমে ভেতরে ঢুকে সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে তার গায়ে রাতুলের চাদরটা ছুঁড়ে ফেলে দেয় ওয়াশরুমের ফ্লোরে। চৈতি হতভম্ব হয়ে গেল। ঠান্ডা পানির ধাক্কায় ওর পুরো শরীর কেঁপে উঠল। শাওয়ার থেকে টানা পানি ঝরছে, ভিজিয়ে দিচ্ছে ওর চুল মুখ শরীর। রাতুল, আপনি? চৈতি হতভম্ব হয়ে গেল। ঠান্ডা পানির ধাক্কায় ওর পুরো শরীর কেঁপে উঠল। শাওয়ার থেকে টানা পানি ঝরছে, ভিজিয়ে দিচ্ছে ওর চুল মুখ শরীর। রাতুল, তুমি? ওর কথা শেষ হওয়ার আগেই রাতুল সামনে এগিয়ে এলো, চোখে ভয়ঙ্কর এক দৃষ্টি। তোমার ঘৃণা, তোমার জেদ সব ধুয়ে ফেলতে হবে জান, আজ থেকে তুমি শুধু আমার। চৈতি চিৎকার করে উঠল, আমি আপনাকে কখনোই ভালোবাসবো না। রাতুলের ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে চৈতির ভেজা চুল সরিয়ে দিল, ওর মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালোবাসা পড়ে দেখো চৈতি, আপাতত আমার হওয়াটা স্বীকার করে নাও। রাতুল এক দৃষ্টিতে তাকিয়ে আছে চৈতির মুখপানে ভেজা মুখটা, যেন দেখে মনে হচ্ছে কোন এক সরোবরে ফুটে উঠা কোন এক সদ্য পদ্ম ফুল, যার পাপড়িগুলো এখনো শিশিরে ভেজা। চৈতি এক মুহূর্তের জন্য থমকে গেল। রাতুলের গভীর চোখের দৃষ্টি তার হৃদয়ের গভীরে গেঁথে যাচ্ছে। চৈতির থরথর করে কেঁপে উঠা ঠোঁটের দিকে নেশা ভরা চাহনি দিয়ে তাকিয়ে রইল। তারপর হুট করে ঠোঁটের সাথে ঠোঁট মিলে গভীর আলিঙ্গনে চুম্বনে লিপ্ত হল। চৈতিকে এমন ভাবে ধরেছে, চৈতি নাড়াচাড়া করতেও পারছে না। অতিরিক্ত ভয়ে নির্ভীক হয়ে সে চেতনা হারিয়ে ফেলে। রাতুল যখন দেখল সে চেতনা হারিয়ে ফেলেছে, তখন সে চৈতির ভিজন্ত জামা কাপড় খুলে একটা টাওয়েলটা শরীরে পেঁচিয়ে তারপর রুমে নিয়ে এসে বেডে শুইয়ে দিল। চলবে।